আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কনটেন্ট রাইটিং ক্র্যাশ কোর্স। তো স্টেপ 5 শেষ করে আমরা আজকে এসেছি স্টেপ 6 এ। আমাদের স্টেপ 6 ছিল গেট ইন দ্য হ্যাবিট অফ রাইটিং। কনটেন্ট রাইটিং নিয়ে আমাদের যত ধরনের থিওরিটিক্যাল আলোচনা ছিল বা যা নলেজ গেইন করার ছিল আমরা মোটামুটি গেইন করতে পেরেছি। এখন আমাদের কাজ কি? এখন আমরা সেই নলেজগুলো ইউজ করে কিভাবে একটা লেখার অভ্যাস তৈরি করতে পারি সেই জিনিসটা নিয়ে জানবো। একটা কথা আছে যে আ নেশা যখন পেশায় পরিণত হয়, তখন আর সেই নেশাকে নেশা মনে হয় না। তো আপনি শুরুতে অনেক ভাবতে পারেন যে হ্যাঁ, রাইটিং নিয়ে আপনার অনেক আগ্রহ আছে, আপনার অনেক প্যাশন আছে। কিন্তু আপনি যখন সেটা প্রফেশনালি হাতে তুলে নিবেন এবং করার ট্রাই করবেন, দেখবেন যে তখন আর সেটা ভাল লাগছে না। আগের মতো সেই মজাটা লাগছে না, ফিলটা আসছে না। তো কিভাবে এই সমস্যাগুলো কাটিয়ে আপনিও একটা ডেইলি রেগুলার রাইটিং হ্যাবিট তৈরি করতে পারবেন, সেজন্যই আমি এই ভিডিওতে আপনাকে ৫ টি টিপস দিব এবং আপনি যদি ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, তাহলে আমি আপনাকে একটা এক্সট্রা বোনাস টিপও দিব। তো চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি যদি একটু উম এটা উপরে উঠাই দিই। তো আমরা দেখতে পাচ্ছি গেট ইন দ্য হ্যাবিট অফ রাইটিং। তো আমার ১ম টিপ যেটা হবে আপনার রাইটিং ক্যারিয়ার বিল্ডিং এর জন্য সেটা হচ্ছে ফাইন্ড ইউর হোয়াই। যে আপনি যে লেখালেখি শুরু করেছেন, আপনার কোনো না কোনো একটা রিজন তো অবশ্যই আছে। যেটা বলছিলাম যে হয়তো রাইটিং এ আপনার ইন্টারেস্ট আছে বা আপনার রাইটিং এ প্যাশন আছে। ইউ আর প্যাশনেট অ্যাবাউট রাইটিং ইন ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি হয়তো প্রফেশনালি রাইটিং কে একটা ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান। হোয়াটএভার দ্য রিজন, যেকোনো রিজনই থাকতে পারে। তো আপনি যখন লেখালেখি করতে যাবেন, যখনই আপনার মনে হবে যে লিখতে মন চাচ্ছে না বা লিখতে ইচ্ছা হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি ফিরে যাবেন আপনার সেই কারণে। আপনার কি কারণে আপনি লেখালেখি আসলে শুরু করেছিলেন? যদি আপনার প্যাশন হয়ে থাকে, তাহলে কেন আপনি রাইটিং এর ব্যাপারে প্যাশনেট ছিলেন, সেই কারণটা খুঁজে বের করবেন। যদি আপনি অলরেডি প্রফেশনালি লেখা শুরু করেন, তাহলে বুঝতেই পারছেন যে প্রফেশনাল জগতে আসলে কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। সো আপনাকে লিখে যেতেই হবে। আপনাকে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনাকে যে ডেডলাইন দেওয়া হয়েছে লেখার, সেই ডেডলাইন মেইনটেইন করতেই হবে। সো সবকিছু ভেবে যদি আপনি একদম আপনার রুটে ফিরে যান যে আমি কেন লেখালেখি শুরু করেছিলাম এবং কেন আমি এই ক্যারিয়ারে থাকতে চাই বা এটা কন্টিনিউ করতে চাই, তখন কিন্তু আপনি আপনার কাজের জন্য একটা সুন্দর মোটিভেশন পাবেন। দেখুন, একটা হ্যাবিট তৈরি করা কিন্তু এত সহজ কাজ না। এটা অনেক দিনের পরিশ্রমের কাজ, অনেক ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস এর কাজ। সো যখনই আপনার মনে হবে যে আপনার আর লিখতে মন চাচ্ছে না বা ইচ্ছে করছে না, তখনই আপনি আপনার why কে খুঁজবেন। আপনি কেন শুরু করেছিলেন লেখালেখি, সেই কারণটাকে খুঁজবেন। আমি আপনাকে প্রচুর মোটিভেশন দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলি, আমিও কিন্তু অনেক সময় লিখতে গিয়ে মানে ইচ্ছা করে না। তো আমিও তখন কি করি? আমি আমার সেই গোলের দিকে তাকাই যে আমি কেন আসলে রাইটিং শুরু করেছিলাম? আমার গোলটা আসলে কি ছিল? আমি কি আসলেই আমার গোলের দিকে যেতে পারছি কিনা? এই জিনিসগুলো নিয়ে আমি যখন একটু চিন্তা করি, তখন কিন্তু আমি আবার লেখালেখির জন্য মোটিভেশন ফিরে পাই। নাম্বার 2 সেটা হচ্ছে স্টার্ট স্মল দেন ইনক্রিজ। তো এটার মানে কি? ধরুন আপনি লিখতেছেন, তো আপনি যখন একদম শুরুতেই লিখতে যাবেন, তখনই কিন্তু আপনি দিনে I mean in 24 আওয়ার্স আপনি কিন্তু 1000 ওয়ার্ডস লিখতে পারবেন না। ব্যাপারটা এত সহজ না। আমি যখন রাইটিং শুরু করেছিলাম, তখন মনে করেন যে শুরুর দিকেই আম দিনে ৫০০ ওয়ার্ড লিখতে খুব হিমশিম খেতাম। কি লিখবো? কিভাবে লিখবো? কিভাবে সাজাবো? এই নানান ধরনের কোয়েশ্চেনস আসবে। এটাই স্বাভাবিক। আপনি কোন কাজে অভ্যস্ত যখন হবেন না, আপনি নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, তখন আপনার মাথায় অনেক বেশি চিন্তা আসবে। আপনি অনেক ওভার থিংকিং করবেন। তো এজন্য যেটা করা যায় যে আপনি শুরুতেই দিনে 1000 ওয়ার্ডের চিন্তা বাদ দেন। আপনি একদম শুরুতে শুরু করলেন। সো আপনি দিনে ধরেন যে ৫০০ ওয়ার্ডস পার ডে ম্যাক্স। ম্যাক্স বলার কারণ কি? আপনি এর চেয়ে বেশি লেখার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা আপনার জন্য একদম জরুরি না বা ম্যান্ডেটরি না। আপনার টার্গেট থাকবে কি? আমি ডেইলি ৫০০ ওয়ার্ডস এর কিছু একটা লিখবো। কথা হলো লিখতে হবে। যেভাবেই হোক লিখতে হবে। এরপরের চিন্তা এর পরে আসবে। তাই না? তো আপনি যখন শুরুতে স্মল একটা টার্গেট করবেন, আপনার জন্য ব্যাপারটা অনেক
ইজি হয়ে যাবে। কারণ আপনার মাথায় যখন আছে যে আমার ১,০০০ ওয়ার্ড লিখতে হবে, তখন অলরেডি আপনি একটা বড় বার্ডেন নিয়ে কাজটা শুরু করছেন। কিন্তু আপনি ওই লিমিটটা নামিয়ে যদি ৫০০ করেন বা আপনি ৩০০ ও করতে পারেন বা এর চেয়েও কম করতে পারেন, তখন আপনার জন্য কাজটা অনেক ইজি হবে যে, আচ্ছা আমার তো এখন দিনে ৫০০ ওয়ার্ডস লিখলেই হচ্ছে বা ৩০০ ওয়ার্ডস লিখলেই হচ্ছে। তো আপনি যখন একদম ফার্স্ট টাইম লিখতে যাবেন, দেখেন আমার হোমওয়ার্ক গুলোতেও কিন্তু আমি শুরুর দিকে বলতাম কি যে ৫০০ ওয়ার্ডস এর মধ্যে লেখার ট্রাই করতে। বাট দিন যত গেছে আমি এরপরে বাড়িয়ে 1000 1200 ওয়ার্ডস এর কথাও বলেছি। তো নতুন রাইটার হিসেবে আপনিও শুরুতে এরকম স্মল গোলস পূরণ করবেন এবং আস্তে, আস্তে সেগুলো ইনক্রিজ করবেন। আপনি যদি এখন দিনে ১ টা আর্টিকেল লিখতে পারেন, ভেরি গুড। ভবিষ্যতে আপনি ট্রাই করবেন ২ টো আর্টিকেল লেখার। এভাবে আপনি আস্তে, আস্তে আপনার ক্যাপাবিলিটি বাড়াতে পারবেন এবং আপনি দেখবেন যে অটোমেটিকই বেড়ে যাচ্ছে। এটার সাথে একটা সাব পয়েন্ট যেটা হচ্ছে ফ্রম ইজি টু ডিফিকাল্ট। তো এটাও মানে লেখালেখি করতে গিয়ে একটা ইন্টারেস্টিং টেকনিক যেটা আমি আসলে ইউজ করি অনেক সময় এবং অনেক রাইটাররা ইউজ করেন। তো ধরেন আপনি আজকে এমন একটা আর্টিকেল লিখছেন যেটা আসলে অনেক কঠিন একটা আর্টিকেল। তো আপনি কি করবেন? আপনি লিখতে শুরু করলেন। যখনই আপনি ওই কঠিন পার্টে গিয়ে পৌঁছবেন দেখবেন যে আজকে আর লিখতে মন চাচ্ছে না। কারণ আমাদের ব্রেনটাই আসলে এরকম যে আমরা কোনো কিছু কঠিন কাজ করতে চাই না। এটাই স্বাভাবিক। আমাদের ব্রেন চায় আমরা আরাম করি। আমরা যত আরামে থাকবো, আমাদের ব্রেনও তত ভালো থাকবে। মানে ব্রেন আমাদেরকে এরকম একটা চিন্তা করায়। তো আপনি এই সময় কি করতে পারেন? যেটা আপনি ইজিলি করতে পারেন সেটা হচ্ছে ওই আর্টিকেলটাতে সবকিছুই তো আর কঠিন না, তাই না? ধরেন যে ওটা যদি একটা 1000 ওয়ার্ড আর্টিকেল হয়ে থাকে, এর মধ্যে এট লিস্ট ১০০ থেকে ২০০ ওয়ার্ডস তো পাওয়াই যাবে যেটা হয়তো একটা ইজি পার্ট। তো আপনি ওই পার্টটা দিয়ে শুরু করবেন। তো এতে যেটা হবে যে আপনি কিন্তু ইজিলি ওই ১০০-২০০ ওয়ার্ডস এর পার্টটা লিখে ফেললেন। তারপর যেটা হবে যে একসময় আপনি চিন্তা করতেছিলেন যে, আল্লাহ! এই আর্টিকেল তো অনেক কঠিন। ১,০০০ ওয়ার্ড আমি কিভাবে লিখবো? সেখান থেকে সেটা কমে এসে এখন ৮০০-৯০০ হয়ে গেছে। তো ওই পার্টটার পরে এরপরে আপনি খুঁজবেন যে নেক্সট ইজিয়েস্ট কোন পার্টটা আছে, সেই পার্টটা আপনি করবেন। এভাবে যদি আপনি আগান দেখবেন যে একসময় যেটা আপনার কাছে অনেক কঠিন লাগছিল, আস্তে, আস্তে সেটা অনেক সহজ হয়ে যাবে। তো অনেক সময় আমি এটা বলে থাকি যে introduction এবং conclusion লেখাটা একটু টাফ হয়ে থাকে অনেক আর্টিকেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি introduction আর conclusion টা পরে লিখুন, সমস্যা নেই। আপনি আগে বডি পার্ট গুলো লিখুন বা যে সাব হেডিং পার্টস গুলো আছে ভিতরে আর্টিকেলের সেগুলো লিখুন। সেগুলো শেষ হয়ে গেলে লাস্টে আপনি ইন conclusion এবং introduction লিখতে পারেন। এটা অনেক রাইটারই এই কাজ করে থাকে। আমি নিজেও অনেক সময় করে থাকি। কারণ আসলে শুরুতেই introduction লেখাটা একটু টাফ হয়ে যায়। তো introduction কঠিন দেখে আপনি যদি ওখানেই বসে থাকেন তাহলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট হচ্ছে আসলে। তো যেটা করতে পারেন যে আর্টিকেলের ইজিয়েস্ট পার্টটা দিয়ে শুরু করুন এবং আস্তে, আস্তে লাস্টে আপনি মোস্ট ডিফিকাল্ট পার্টটা লিখুন। পয়েন্ট নাম্বার 3 ইস ওভারকাম রোড ব্লকস, রিমুভ ডিস্ট্রাকশনস। এই ধরুন আজকে লিখতে বসলাম। এ ডান পাশে মোবাইলটা রাখা আছে। কখন যে হাতে কিবোর্ডের বদলে মোবাইল চলে আসলো খেয়ালই করলাম না। কেন? কারণ মোবাইল একটা distraction। তো এরকম আপনি যখন লিখতে বসবেন, আপনার চারপাশে কিন্তু অনেক distraction থাকবে। সেটা হতে পারে আপনার ফোন, সেটা হতে পারে বাইরের কোনো আওয়াজ, সেটা হতে পারে আপনার ঘরের কোনো মানুষ। সো যেটাই হোক, তো রাইটিং এর ক্ষেত্রে যখন একবার distraction চলে আসবে, এখানে অনেকগুলো ঝামেলা হয়। প্রথমত আপনি যে একটা লেখার ফ্লো তে আছেন, সেই ফ্লোটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ আপনি একাধারে লিখতেছেন, মাঝখানে একটু distracted হইলেন। এরপর যখন আবার লেখায় ফিরে আসবেন দেখবেন আপনি অটোমেটিক একটু স্লো হয়ে গেছেন। আগের সেই স্পিড বা ফ্লোটা আর নেই। দ্বিতীয় যে পয়েন্টটা, অনেক সময় লেখার ক্ষেত্রে আমাদের মাথায় অনেক সুন্দর আইডিয়া আসে যে এই আইডিয়াটা আমি এখন আমার লেখায় ইমপ্লিমেন্ট করব। কিন্তু এই distraction এর ফলে কি হয়? এই distraction এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ওই আইডিয়াটা ভুলে যাই বা খেয়ে ফেলি। এরপরে আর দেখা যায় ওই আইডিয়াটা মাথায় খুব একটা আসতেই চায় না। তো এই নানা ধরনের যে প্রবলেম গুলো, এগুলো থেকে যদি বের হতে চাই তাহলে এই ডিস্ট্রাকশন গুলো আলাদা করতে হবে। তো এজন্য আমরা কি করতে পারি? এজন্য যেটা করতে হবে যে আমাদের রাইটিং এর জন্য আমরা একটা schedule তৈরি করতে পারি বা অনেকে যেটাকে শিডিউল বলে থাকে। যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে in the morning আপনি একটা নির্দিষ্ট টাইম চুজ করতে পারেন। যেমন ধরেন যে 10 AM টু 11 AM কথার কথা এটা আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো আপনি প্রতিদিন সকালে ১০টা থেকে ১১টা পর্যন্ত আপনার লিখার টাইম নির্ধারণ করলেন এবং এই ১ টা ঘন্টার মধ্যে আপনি আপনার যত ডিস্ট্রাকশন আছে সবকিছু আলাদা করে ফেলবেন। কিভাবে? এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট রাইটিং প্লেস
রাখবেন। রাইটিং প্লেস বা ওয়ার্ক স্পেস। এটা হতে পারে আপনার পড়ার টেবিল, এটা হতে পারে আপনার ডাইনিং টেবিল বা আপনার বেডরুমের কোনো স্থানে, যেকোনো জায়গায় হোক। যেমন আমি হচ্ছে আমার পড়ার টেবিলকেই আমার ওয়ার্ক স্পেস হিসেবে ইউজ করি। তো আপনি যদি একটা নির্দিষ্ট স্থানে এরকম বসে লিখতে পারেন এবং সেখান থেকে সব ডিস্ট্রাকশন আলাদা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার রাইটিং এর যে প্রোডাক্টিভিটিটা সেটা অনেক ইমপ্রুভ হচ্ছে, অনেক ইনক্রিজড হচ্ছে। এবং নির্দিষ্ট টাইমে কেন করবেন? কারণ আমাদের ব্রেন আমাদেরকে একটা সিগন্যাল দিবে যে, "দেখো ১০টা বাজে সকাল, এখন তোমার লেখালেখির সময়।" আ obviously এটা সবসময় যে আপনি করতে পারবেন হবে না, সেটা স্বাভাবিক। আমাদের জীবন আসলে অনেক ব্যস্ত। জীবনে আরো অনেক কিছু আছে। বাট আপনি যদি এরকম একটা টাইম ফিক্স করতে পারেন, তাহলে এটা আপনার জন্যই অনেক বেশি উপকারিতা পাবে হ উপকার হবে। এর সাথেই যেটা আছে সেটা ছিল ওভারকাম রোড ব্লকস। তো আপনি যখন লেখালেখি করতে যাবেন আপনার সামনে অনেক বাধা আসবে। তো ১ম যে বাধাটা আসতে পারে সেটা হচ্ছে মানুষ কি বলবে? যে আমার লেখা পড়ে যদি মানুষ খারাপ বলে, ছি দেয় তখন আমার কি হবে? আ দেখুন যেকোনো কাজে কিন্তু আসলে মানুষ সমালোচনা করতেই পারে এবং করবেই, এটাই স্বাভাবিক। আ তো মানুষের সমালোচনার কথা ধরে যদি আপনি আপনার ক্রিয়েটিভ কাজকে বন্ধ রাখেন, তাহলে কিন্তু আসলে দিন শেষে হেরে যাচ্ছেন আপনি নিজেই, অন্য কেউ হারছে না। সো এই ধরনের মানুষ কি বলবে এই কথা ভেবে আসলে কখনোই আটকিয়ে থাকা যাবে না, থেমে থাকা যাবে না। তো মানুষ আপনার লেখাপড়ায় যাই বলুক, আপনি যে লিখেছেন এটাই কিন্তু অনেক বড়। যে আপনার সমালোচনা করছে সে যদি লেখালেখি জগতের কেউ না হয়, তাহলে আপনি তার সমালোচনাকে গণ্য কেন করবেন? এখন যদি এরকম হয় যে সে আপনাকে সুন্দর ফিডব্যাক দিছে বা সে আপনাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়েছে, তাহলে আপনি সেটা সাদরে গ্রহণ করুন। কারণ এটা আপনার লেখাকে আরো ইমপ্রুভ করতে সাহায্য করবে। যেমন একটা ঘটনা আমি প্রায়ই বলে থাকি, আজকেও বলছি। আমি একবার এক ক্লায়েন্টকে আমার লেখা সাবমিট করেছিলাম এবং সেই লেখাটাতে সে মোটামুটি পুরোটাই মোস্টলি একদম লাল দাগ দিয়ে ভরিয়ে দিয়েছিল। মোটামুটি ১০০ প্লাস কারেকশন করে সে আমাকে আবার লেখাটা পাঠিয়েছে। তো আমি কি দমে গিয়েছি? অবশ্যই না। আমি সেগুলো ইউজ করে, সেই ফিডব্যাক গুলো ইউজ করে আমার লেখাকে আরো ইমপ্রুভ করেছি। সো এই ধরনের রোড ব্লক গুলা আপনার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। যে আমি যে হোমওয়ার্ক সাবমিট করব, আমার হোমওয়ার্কে যদি অনেক ভুল থাকে তাহলে কি হবে? সমস্যা নেই। আপনি হোমওয়ার্কের ভুলগুলো ঠিক করবেন, ইমপ্রুভ করবেন। নেক্সট টাইম যেন সেই ভুলগুলো না হয়, সেইজন্য চেষ্টা করবেন। সো এই ধরনের রোড ব্লকস এবং ডিস্ট্রাকশনস যখন সরাতে পারবেন, আপনি আপনার রাইটিং হ্যাবিটকে অনেক সহজেই বিল্ড করতে পারবেন। চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রাই ফ্রি রাইটিং। ধরেন যে আপনি প্রফেশনালি কাজ করছেন, তো আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন। এই ধরুন লিখতে আপনার আর ভাল লাগছে না। কোন রকমই মন বসতেছে না। কোনোভাবেই ওই টপিকে আপনার লিখতে ইচ্ছা করছে না। এখন কি করতে পারেন? আপনি ফ্রি রাইটিং করতে পারেন। দরকার নাই টপিক বাদ। আম ব্লগ পোস্ট লিখছেন, ব্লগ পোস্ট বাদ। ক্লায়েন্টের কথাও আপাতত একটু মাথা থেকে সরিয়ে রাখুন। আপনি কি করবেন? আপনি একটা ব্ল্যাংক পেজ নিবেন। ব্ল্যাংক পেজ নিয়ে আপনি যেটা করবেন, এটা হইতেছে আপনার মনে যা আসে সব আপনি ফ্রিলি লিখতে থাকবেন। কোনো ধরা নাই, কোনো বাধা নাই, কোনো এডিটিং এর চিন্তা নাই, কিচ্ছু নাই। ভুল হলো, সঠিক হলো, হোক যা ইচ্ছা তাই। আপনি জাস্ট নরমালি লিখে থাকুন। বা আপনি এরকমও করতে পারেন যে আপনি এখন একটা সোশ্যাল মিডিয়ায় আসলেন যেমন Facebook, LinkedIn, Twitter এসে সেখানের জন্য একটা পোস্ট লিখলেন। কিংবা আপনি হয়তো medium.com এ গিয়ে নিজের জন্য একটা আর্টিকেল লিখলেন। তো এই ধরনের আ কাজটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার রাইটিং এর ফ্লো তেই থাকলেন। আপনি কিন্তু লেখা একেবারেই থামিয়ে দেন নাই। আপনি একটা টপিক থেকে অন্য টপিকে জাম্প করলেন। তো এইটা যখন আপনি লিখবেন, এই ফ্রি রাইটিং যখন আপনি করবেন, তখন দেখবেন আপনার মাথা থেকে অনেক প্রেশার সরে গিয়েছে। কারণ এখন আপনার কোনো আ প্রেশার নাই, আপনার কোনো ধরা বাঁধা নাই, কোনো টেনশন নাই। আপনি যা পারেন তাই লিখছেন, কোনো সমস্যা নেই। এরপরে যখন আপনার ফ্রি রাইটিং সেশনটা শেষ হয়ে যাবে, তখন আপনি আবার ফিরে আসুন আপনার প্রফেশনাল কাজে। এবং তখন দেখবেন যে আপনার জন্য কাজটা আগের চেয়ে সহজ হয়ে গিয়েছে। কারণ আপনার রাইটিং ফ্লোটা বজায় ছিল এবং সেই ফ্লোতেই আপনি অনেক কিছু লিখে ফেলেছেন, যেটা হয়তো আপনার মেইন কাজের পার্ট না। বাট মেইন কাজে যখন এখন আসবেন, তখন দেখবেন যে আপনার ওই আগের যে রাইটিং ফ্লোটা, সেই রাইটিং ফ্লোটা এখানেও রয়ে গেছে এবং সেই ফ্লোতেই আপনি আপনার সেই কঠিন প্রফেশনাল কাজটা সহজেই করে ফেলতে পেরেছেন। ৫ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে টেক a ব্রেক, কাম ব্যাক উইথ a ফ্রেশ মাইন্ড। তো
ফ্রি রাইটিং যেমন করতে পারেন, যদি ধরেন যে আপনার আসলেই একদম লিখতেই মন চাচ্ছে না, নো প্রবলেম। আপনি একটা ব্রেক নেন না। আপনি হয়তো ১ ঘন্টা ধরে লিখছেন, এরপর আর ভাল লাগছে না। আপনি ১০ মিনিট, ১৫ মিনিটের একটা ব্রেক নিতে পারেন। তো ব্রেক নিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো আনপ্রোডাক্টিভ কাজ করবেন না, কোনো প্রোডাক্টিভ কাজই করুন। আপনি হয়তো কিছু শিখতে পারেন কিংবা কোনো এডুকেশনাল কনটেন্ট পড়তে পারেন বা দেখতে পারেন ভিডিওতে। এতে করে যেটা হতে পারে অনেক সময়, এবং এটা আমার এক বড় ভাই আরকি আমাকে এই সাজেশনটা দিয়েছিল যে, আপনি হয়তো লিখতে গিয়ে কোথাও আটকে গেছেন। এখন আপনার মাথায় কোনো আইডিয়াই আসছে না। তো আপনি লেখা থেকে বের হয়ে গিয়ে একটু ফ্রেশ মাইন্ডে কোনো কিছু দেখছেন। তো এটা তারই একটা ঘটনা ছিল। তো সে এবার এরকম একটা ভিডিও দেখতে গিয়ে তার মাথায় একটা খুবই সুন্দর একটা আইডিয়া আসলো এবং সে ওই আইডিয়াটা তার লেখায় প্রয়োগ করলো। যার কারণে সে হয়তো অন্য কোনোভাবে ওই আইডিয়াটা পেত না। বাট এই ভিডিওটা দেখার কারণে সে ওই স্পেশাল আইডিয়াটা বা স্পেসিফিক আইডিয়াটা তার লেখায় ইমপ্লিমেন্ট করতে পেরেছিল। তো আপনারাও ব্রেক যখন নিবেন লেখার মাঝে, কোনো আনপ্রোডাক্টিভ কাজ না করে আপনারা ট্রাই করবেন নতুন কোনো আইডিয়া জেনারেট করার বা চিন্তা করার, যেটা আপনি আপনার লেখায় ইউজ করে সেটাকে আরো বেটার করতে পারবেন। আমি বলেছিলাম যারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য আমি একটা বোনাস পয়েন্টার রাখবো। তো বোনাস পয়েন্ট আমি একটু নিচে লুকিয়ে রেখেছি, সেটা যদি আমি দেখাই, আমাদের বোনাস পয়েন্টটা হচ্ছে জয়েন এ রাইটিং কমিউনিটি। কেন? দেখুন এখানে হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে। তো অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা কি? যে ধরুন আপনি যখন একলা লিখছেন, তখন কিন্তু আপনাকে হয়তো কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে না। যদি না আপনি কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করেন। তো যখন আপনার কোনো কৈফিয়ত দেওয়ার উপায় যখন আপনার কোনো কৈফিয়ত দেওয়ার সুযোগ নেই, তখন যেটা হবে যে আপনার মন চাইলে লিখবেন, না চাইলে লিখবেন না। কিন্তু আপনি যখন একটা রাইটিং কমিউনিটিতে থাকবেন, সেখানে কিন্তু আপনার মতোই অনেক নতুন রাইটাররা আছেন। তারাও কিন্তু চেষ্টা করছে, তারাও স্ট্রাগল করছে, তারাও চেষ্টা করছে লেখালেখির অভ্যাস তৈরি করতে। তো আপনি তাদের সাথে যখন নিজের সুখ-দুঃখ, নিজের জার্নি, নিজের স্ট্রাগল গুলা শেয়ার করবেন, তারা আপনার থেকে মোটিভেশন নিতে পারবে, আপনিও তাদের থেকে মোটিভেশন নিতে পারবেন। এবং both sides প্রত্যেকের কাছ থেকে শিখতেও পারবো। তো এরকম একটা রাইটিং কমিউনিটিতে জয়েন করার ফলে আপনি কিন্তু আপনার যে রাইটিং হ্যাবিটটা, সেই হ্যাবিটটা আরো বিল্ড করতে পারবেন এবং আরো ইমপ্রুভ করতে পারবেন। তো আপনিও যদি এরকম একটা রাইটিং কমিউনিটিতে জয়েন করতে চান কিংবা একটা প্রফেশনাল কমিউনিটিতে জয়েন করতে চান, আপনি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু আমাদের কোর্সের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের স্টেপ 5 চলে গিয়েছে, যেটা ছিল যে গেট ইন দ্য হ্যাবিট অফ রাইটিং। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের রাইটিংকে একটা ডেইলি অভ্যাসে পরিণত করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ফিউচারে আমরা আরো এরকম ভিডিও নিয়ে আসছি কোর্সের জন্য। তো সেই জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ডিটক্স প্রজেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।